আজকে দেব একজন মহান ব্যক্তির, যাকে জাতির জনক বলা হয়, তাই তো? আমরা কি জাতি? ভারতীয়, ইন্ডিয়ান। তো ভারতীয় জাতির জনক হচ্ছে আমাদের হচ্ছে এই বাপুজি, যাকে আমরা গান্ধীজি বলে চিনি। পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে? তো বাপু আজকে দেখবো। পাসিং অ্যাওয়ে মানে আমরা জানি, পাসিং অ্যাওয়ে মানে গত হয়ে যাওয়া, চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, মানে মারা যাওয়া। লিখছে কি নয়নতারা সেহগাল। তার জন্ম হচ্ছে 1927। এখনো মৃত্যু সাল দেওয়া নেই, তার মানে তিনি বেঁচে আছেন, রাইট? ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। মানে ভারতের যতগুলো কবি আছে, মেয়ে কবি, তাদের মধ্যে এই নয়নতারা সেহগাল কিন্তু একটা অন্যতম ব্যক্তিত্ব। তো এই যে আমরা টেক্সট আজ পড়বো, তিনটা পার্টে আমাদের টেক্সটটা ভাগ করা আছে। বলছে দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার, স্মৃতি থেকে উদ্ধার করা। মানে যে গল্পটা আজকে পড়বো, তো নয়নতারা সেহগাল কিছু খেয়াল, কিছু স্মরণীয় দিনগুলোর কথা মনে করছেন, যার মধ্যে একটি হচ্ছে বাপুর চলে যাওয়াটা। সে স্মৃতি থেকে নেওয়া। প্রিজন অ্যান্ড চকোলেট কেক, এটা লেখা আছে। যারা হচ্ছে প্রিজন মানে আমরা জানি জেল, অ্যান্ড চকোলেট কেক এরকম একটা লেখা আছে, এখান থেকে লেখাটাকে উদ্ধার করা হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি, যেখানে দেখানো হবে গান্ধীজির মৃত্যুর একটা বিবরণ। ঠিক আছে? কিভাবে মারা গেল, মারা যাওয়ার পর তাকে কিভাবে সব দেহ মানে শ্মশানে নিয়ে যাওয়া হলো, কিভাবে তাকে সৎকার করা হলো, সবকিছু এখানে আমরা দেখতে পাবো। এবার আমরা টেক্সটটা শুরু করি। কি বলছে টেক্সটটা, তো ভালো করে শোনো, মানেগুলো ভালো করে ক্যাপচার করবা, একটু দেখবা, একটু খেয়াল করার চেষ্টা করো আমি কি বলছি না বলছি। এখানে একটু পড়াটা করো, দেখবে তোমাদের পড়া হয়ে যাচ্ছে। বইতে দেখবা, বইতে সঙ্গে সঙ্গে রিলেট করতে পারবো, মুখস্থ করতে হবে না। এখানে দেখে নাও ভালো করে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। দেখো ওয়াজ একটা বিভাব দেওয়া রয়েছে, হ্যাবের সঙ্গে আইএনজি যোগও রয়েছে। তাহলে বিভাব পাশে আছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আমরা কোন টেন্স পড়ছি? আইএনজি যোগ থাকা মানেই হচ্ছে কন্টিনিউয়াস। তার আগে বিভার্ব আছে, সেটা আছে ওয়াজ, পাস্ট টেন্সের ঘটনা। তাহলে টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো ঘটনা চলছিল বোঝাচ্ছে। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম। আইটাকে নয়নতারা সেহগাল। আমি চা পান করছিলাম এট হোম, বাড়িতে। দেখুন মানের মধ্যে, লাইনের মধ্যে কোনো সমস্যাই নাই, না পড়লে তোমরা পারবো আজকে মানে ক্লাসটা শুনলে। আই ওয়াজ হ্যাভিং টি এট হোম, আমি বাড়িতে চা পান করছিলাম। অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ 13th জানুয়ারি 1948, সালটা ছিল 1948, তারিখ ছিল 30শে জানুয়ারি। সেই দিন সন্ধ্যাবেলা আমি জাস্ট চাটা খেতে বসেছি। when I was called, যখন কিনা আমাকে ডাকা হলো। দেখো I was called, সাবজেক্টে পরে একটা বিভাগ রয়েছে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এরকম গঠন রয়েছে। সাবজেক্টে পরে বিভাগ রয়েছে was, ভার্বের থার্ড ফর্ম রয়েছে called। এটা আছে আমাদের প্যাসিভ ফর্মে, সাবজেক্টের পর বিভাগ থাকবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকবে, এটা প্যাসিভ ফর্মে আছে। এটার মানে কি? প্যাসিভ ফর্ম মানে এই যে সাবজেক্টটা নিজে কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করছে না। এটা যদি না থাকতো বিভাগটা, ধরো সাবজেক্টের পরে ভিত্তি থাকতো, আই কল্ড থাকতো, তাহলে কি হতো? এটার মানে হয়ে যেত আমি ডাকলাম, আমি ডেকেছিলাম। কিন্তু এখানে একটা বিভাগ দেওয়া আছে, ওয়াজ দেওয়া হয়েছে, তাহলে আমি ডাকিনি, আমাকে ডাকা হয়েছে। আই কল্ড, আমি ডাকলাম। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করছে না, প্যাসিভ ফর্ম। তাহলে যখন কিনা আমাকে ডাকা হলো, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, বিড়লা হাউসে, বিড়লা হাউস কোথায় আছে? নিউ দিল্লিতে, দিল্লিতে আছে বিড়লা হাউস। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, খুব শীঘ্রই একটা টেলিফোন করে আমাকে ডাকা হলো। কোথায় ডাকা হলো? কখন? সালটা কত? তারিখ, সময় সন্ধ্যেবেলা। ওকে, লেখক কি করছিলেন? চা খাচ্ছিলেন। এটা লেখক নয়, এটা লেখিকা। হ্যাঁ, নয়নতারা সেহগাল একজন লেখিকা। তাহলে এখানে মানে আমার পড়ার দরকার নেই, বই খোলার দরকারই নেই। নেক্সট, গান্ধীজি হ্যাড বিন শট। দেখো এখানে হ্যাড রয়েছে, আবার বিন রয়েছে, এটাও প্যাসিভ ফর্ম, এটাও অ্যাক্টিভ ফর্ম নয়। ভার্বের পরে দেখো বিন রয়েছে, হ্যাডের পর বিন। আমি বলেছিলাম হ্যাজ, হ্যাভ থাকলে বা হ্যাড থাকলে তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটা আবার কি ফর্ম? টেন্সের পারফেক্ট ফর্ম। এটাও অ্যাক্টিভ ফর্ম নয়, এটা প্যাসিভ ফর্ম। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। গান্ধীজি গুলি করেনি, যদি বলা হতো গান্ধীজি গুলি করলেন, তাহলে কি হতো? গান্ধীজি শট লেখা থাকতো। এখানে হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে। কখন?
ওয়ান ইজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, প্রার্থনা গৃহে যাওয়ার সময়, প্রার্থনা সভায় যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করে মারা। মেরেছিল কে? কেউ জানো নাম? আততায়ীর গুলিতে নাম ছিল নাথুরাম গডসে। লোকটার নাম ছিল নাথুরাম গডসে, গান্ধীজিকে গুলি করে মেরেছিল স্বাধীনতার আগেই। আমাদের ভারত স্বাধীন 1947। সম্ভবত গান্ধীজির মৃত্যু কখন হয়েছিল জানা আছে? ওই স্বাধীনতার 2-3 বছর আগেই। এবং গান্ধীজি একটা কথা বলে গেছিল, ইতিহাসে একটা কথা পেয়েছিলাম যে ভারত যদি স্বাধীন হয় ভারতের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কেন বলেছিল গান্ধীজি আমরা জানি না, তবে গান্ধীজি জাতির জনক, দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি অহিংস আন্দোলনের পক্ষপাতী। অহিংস মানে কি গোলা বারুদ লাঠি নালিয়ে ওই হুড়োহুড়ি করে যুদ্ধ করার মতো নয়। অহিংস, হিংসা ছাড়াই লোককে অ্যাক্টিভিটি দিয়ে বোঝানো। তোমার নিশ্চয়ই এমবিবিএস সিনেমা দেখেছো, মুন্না ভাই এমবিবিএস। যদি দেখো সিনেমাটা খুব ভালো, দেখতে পারো। মানে ওখানে শিক্ষা দিয়েছে ভালো। যে একটা একটা সিন আছে এই সিনেমাতে, যে একটা লোক দোতলায় একজন থাকে, নিচে তলায় একজন থাকে। তো একটা লোক প্রত্যেকদিন ওই সিঁড়িটি মোছা টোছা দেয়, আর দোতলার লোকটি করে প্রত্যেকদিন ওই কোনাতেই গিয়ে পানের পিপ ফেলে প্রত্যেকদিন। আর নিচের তলার লোকটা কিন্তু প্রত্যেকদিন সাফ করে, আবার ফেলছে, আবার মুছছে। লোকটা কিন্তু চোখে পড়ছে, আবার লোকটা পানের পিপ ফেলছে, আবার লোকটা কোন একটা সময় এসে মুছে দিচ্ছে। আবার যখন পিপ ফেলতে যাচ্ছে পরের বার, নেক্সট বার 3 নম্বর বা 4 নম্বর বার, যে না আমার তো ভুল হচ্ছে, আমি পানের পিপ ফেলছি, লোকটা কষ্ট করে মুছছে, তখন লোকটা কিন্তু পানের পিপ তারপরের দিন থেকে আর ফেলে। এই যে মানুষকে একটা মেসেজ দেওয়া, এই মেসেজটাই অহিংস আন্দোলনের কে নির্দেশ করে। এরকম দৃষ্টিভঙ্গি ছিল গান্ধীজি। তো এখানে প্রথম দুটো লাইন মানে হচ্ছে যে আমি চা পান করছিলাম 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায়, আমাকে টেলিফোন কলের মাধ্যমে ডাকা হলো। কোথায়? বিড়লা হাউসে। গান্ধীজিকে গুলি করে মারা হয়েছিল গান্ধীজি যখন যাচ্ছিলেন প্রার্থনা সভায়, একদম পরিষ্কার জলের মতো। I was numb with shock as I got into the car. Into the car, ওঠা। আমি গাড়িতে উঠছি, ঢুকছি। I was numb, আমি অসাড় হয়ে গেলাম। নাম মানে অসাড় হয়ে যাওয়া। অসাড় কখন হয়? যখন প্যারালাইসিস হয়ে যায়। তো খবরটা যখন শুনলো, শক মানে কি? চমকে যাওয়া। আমি এমন ভাবে চমকে গেলাম, আমি অসাড় হয়ে গেলাম। যখন নিকটাত্মীয় কেউ মারা যায়, আর তিনি তো গান্ধীজি গোটা দেশের নিকটাত্মীয় বলা যায়, তো এখানে গান্ধীজির মৃত্যুর খবর শুনে চমকেও গেল, গাড়িতে হচ্ছে উঠতে পারছে না, হাত পা যেন মনে হচ্ছে অসাড় হয়ে গেছে। হয় নাম মানে লিখে রাখো অসাড়, নাম্ব NUMB, নাম্ব মানে হচ্ছে অসাড়। চমকে যাওয়ার পর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অসাড়, অসাড় হয়ে যাওয়া, হাত পা নড়াচড়া বন্ধ করে দেওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। তাহলে আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমি খবরটা শুনেই চমকে গিয়ে অসাড় হয়ে পড়লাম। মানের মধ্যে কোনো ঝামেলা? প্রথম প্যারা কমপ্লিট, একদম পরিষ্কার জলের মতো। মানে বইও দেখতে হবে না, দেখতে হবে? মানে বইও দেখতে হবে না। পরের লাইন কি বলছে শোনো। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে অ্যাট কখন বসে? কোন একটা জায়গাকে নির্দেশ করলে অ্যাট বসে। মানে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে, আর বড় জায়গা হলে ইন বসে। ছোট জায়গা হলে অ্যাট, আর বড় জায়গা হলে ইন। যেমন ইন কলকাতা বলতে পারি, কিন্তু বিড়লা হাউস তো জাস্ট একটা হাউস, একটা ছোট্ট একটা প্রাঙ্গণ, ওখানে অ্যাট বসাচ্ছি। কিন্তু এখন কলকাতা বড়, কলকাতার আগে ইন বসাচ্ছি। এবার তোমাকে দুটো অপশন দেওয়া হলো, মানে শূন্যস্থানটা এইভাবে দেওয়া হলো যে আই লিভ ড্যাশ কলকাতা ড্যাশ ইন্ডিয়া, আই লিভ ড্যাশ কলকাতা ড্যাশ ইন্ডিয়া, দুটো জায়গার কথা বললো। তো দুটোতে তুমি ইন বসাতে পারবে না, কলকাতার আগে ইন বসাতে পারবে না, ইন্ডিয়ার আগে একসঙ্গে দুটোতে বসাতে যাবে না। বলতে পারবে না আই লিভ ইন কলকাতা ইন ইন্ডিয়া। এবার ভাবতে হবে তোমাকে কলকাতা আর ইন্ডিয়ার মধ্যে বড় কোনটা জায়গা? ইন্ডিয়া। সেক্ষেত্রে আমি ইন বসাবো, কিন্তু কলকাতার আগে তখন কিন্তু অ্যাট হয়ে যাবে। তাই লিভ অ্যাট কলকাতা ইন ইন্ডিয়া। ক্লিয়ার? তুলনামূলক বড় জায়গার ক্ষেত্রে ইন, তুলনামূলক ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট। কিন্তু সেক্ষেত্রে যদি একটা জায়গার কথা উল্লেখ করে, তখন যদি বড় কোনো শহর হয় তাহলে ইন, ছোট কোনো শহর হলে অ্যাট। ইন জঙ্গিপুর করা যায় না, অ্যাট জঙ্গিপুর করতে হয়, কিন্তু ইন কলকাতা কলকাতা করতে হয়। বলছে অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীর যারা আত্মীয়রা ছিল, এন্ড ফলোয়ার্স, যারা অনুগামী ছিল, যারা গান্ধীজির আদর্শকে মেনে চলতো, গান্ধীজির বলা পথে কিন্তু যেত, তারাই হচ্ছে ফলোয়ার। এখন কেউ আমাকে ফেসবুকে ফলো করবে কেন, ইউটিউবে ফলো করবে কেন? কারণ সে এমন কিছু কন্টেন্ট পেয়েছে যেটা তার ভালো লেগেছে,
সে ফলো দিয়ে রাখছে এই জন্যই যে সে যখন আবার কোনো কন্টেন্ট ছাড়বে, হয়তো ভালো কিছুই ছাড়বে আমার পছন্দের মতো, এই জন্যই ফলো করে রাখি। আর যাকে আমরা ফলো করি তারই আমরা ফলোয়ার হই। ফলোয়ার মানে কি? অনুগামী। তো এখানে গান্ধীজিকে যারা ফলো করেছে তারা তার ফলোয়ার, অনুগামী বা অনুসরণকারী। এখানে গান্ধীজির আত্মীয়রা এবং অনুসারীরা হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, ভিড় করেছিল। গ্যাদার মানে জড়ো হওয়া, ঠিক আছে? গ্যাদার মানে জড়ো হওয়া, মাথায় রাখবা। রাউন্ড হিজ বডি, তার শরীরকে ঘিরে, তার মৃতদেহটাকে ঘিরে গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা ঘিরে ছিল। কোথায়? বিড়লা হাউসে। পরিষ্কার? দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে এমন একটা নিস্তব্ধতা বিরাজ করছিল, একটা শান্ত আবহাওয়া, কেউ কোনো কথা বলছে না। সাইলেন্স মানে নীরবতা। সবাই আমরা জানি, খুব ঘরে চেঁচামেচি হলে তো আমরা বলি, স্যাররা বলে ওই সাইলেন্ট, চুপচাপ থাকো। তো দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে একটা নীরবতা বিরাজ করছিল। ইন দ্য রুম, ওই ঘরের মধ্যে, অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যে ঘরটাতে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রেথ মানে শ্বাস নেওয়া, আর লাস্ট মানে শেষ শ্বাসটা। আমি আমি এই শ্বাসটা না পড়ে মারা যায়, তাহলে এই শ্বাসটাই আমার শেষ শ্বাস। ব্রেথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বা নেওয়া, যে কোনো একটা, হয় নেওয়ার পর মরেছে, না হয় ছাড়ার পর মরেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কোথায় ত্যাগ করলেন? বিড়লা হাউসে। অর্ডস অফ বাপুজিস ডেথ, এই যে বাপুজির মৃত্যুর খবর, অর্ডস এখানে খবর, অর্ডস মানে অ্যাকচুয়ালি শব্দ, কিনা খবর। বাপুজির মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, ছড়িয়ে গেল, থ্রু দিল্লি, পুরো দিল্লি শহরে, লাইক আ ফ্লেম, অগ্নিশিখার মতো। মানেগুলো লিখে নাও। দেখো, দিল্লি লাইক আ ফ্লেম, ফ্লেম মানে অগ্নিশিখার মতো। কেমন অগ্নিশিখা বলছে? ফ্যান্ড বাই উইন্ড, বাতাস যেমন করে আগুনের শিখাটাকে বাড়িয়ে দেয়। যখন চুলোর আঁচ ধিমা হয় তখন আমরা উস্কে দিয়ে আগুনটাকে বাড়িয়ে দিই। ধরো কোনো একটা জিনিস নিভো নিভো হয়ে আসছে, আমরা ফু দিয়ে সেটাকে জ্বালাই, চেষ্টা করি, আর ধূপকাঠি হোক, মর্টিন হোক। বাতাসে কি থাকে? অক্সিজেন। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। এরকম যে বাতাস কি করছে, বাতাস যখন একটা অগ্নিশিখাকে আরো ছড়িয়ে দিচ্ছে, সেরকম বাপুজির মৃত্যুর খবরটা পুরো দিল্লি শহরে অগ্নিশিখার মতো ছড়িয়ে গেল। এত দ্রুত ছড়িয়ে গিয়েছিল খবরটা, স্বাভাবিক। স্যাড গ্রুপস অফ মেন আর উইমেন, কিছু দুঃখী আত্মা, মানে কিছু পুরুষ এবং মহিলাদের যে একটা শোকাহত বডিটা, শরীরটা, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসকে পুরোপুরি ঘিরে ছিল। কালেক্টেড মানে ঘিরে থাকা, হ্যাড কালেক্টেড, ঠিক আছে? চারিদিকে এগুলো লোক থমথম করছে, ভিতরে কিছু রিলেটিভ আছে, আর বিড়লা হাউসের চারিদিকে বাইরে প্রচুর লোক জড়ো হয়েছে। পরিষ্কার? মানে কোনো কিছু ঝামেলা নেই। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলাতে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার ফেসেস, প্রত্যেকটা জানলাতে একটা আবছা বাদামি কালারের মুখ দেখা যাচ্ছে। এটা কেন হতে পারে বলে তোমার মনে হয়? প্রত্যেকটা জানলার বাইরে মানুষের মুখ দেখা যাচ্ছে, তাও আবার আবছা ব্রাউন কালারের, কেন বলছে? লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না, নাকি জানলার কাঁচ বন্ধ? আসলে তখন তো সব শোকা হতো, চোখ থেকে জল টস টস করে পড়ছে, তো চোখ থেকে জল পড়ে, তাহলে তার সে দৃষ্টিকে ঝাপসা হয়ে যায় না, তাই না? এই জন্য ব্রাউন কথা, মানে ব্লার কথাটা বলা হলো। ব্লার মানে ঝাপসা। আমি কোনো পোর্ট্রেটের ছবি তুলি, আমার মুখটা পরিষ্কার, ব্যাকগ্রাউন্ড ঝাপসা, ব্লার। তাহলে সবাই কিন্তু এখানে শোকা হতো, সবার চোখ থেকে জল পড়ছে, সেজন্য ব্লার। প্রত্যেকটা জানলায় লোকেদের মুখগুলোকে কেমন মনে হচ্ছে? বাদামি কালারের একটা ব্লার ফেস, একটা আবছা চেহারা দেখা যাচ্ছে। দে ডিডন্ট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছে না। মানে কাঁদবে তাও মানে কাঁদাগুলো ভেতরে চেপে যাচ্ছে, এমন হয় না? মানে যারা কাঁদাটাকে প্রকাশ করতে পারে না, মেয়েদের কথা বাদ দাও, ও তো একটু ইমোশনাল হয়ে যেতে ঝরঝর ঝরঝর করে জল পড়বে, তাই না? ওরা থেমে রাখতে পারে না চোখে জল, ওদের প্রচুর চোখে জল। আর ছেলের কি হয়, একটু দেখো ছেলেরা কি হয়, মানে একটু মানে দাম্ভিকতা দেখায়, বার কিছু, যে কাঁদলে হয়তো দুর্বল হবে, বার কিছু। ম্যাক্সিমাম ছেলে না, সব মেয়ে না কিন্তু, কিছু কিছু মেয়ে আছে যারা কান্নাটাকে চেপে রাখতে পারে, আর ছেলেরা হলে তো চেপে রাখবেই। খুব কমই ছেলেরা চোখ থেকে টস টস করে জল, ঠিক আছে? যাই হোক, দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা বজায় করছিল। আনন্যাচারাল, ন্যাচারাল মানে স্বাভাবিক, আনন্যাচারাল অস্বাভাবিক, মানে এরকম নীরবতা কোনো সাধারণ মানুষ দেখতে পায় না, সাধারণত দেখা যায় না এরকম নীরবতা। চুপচাপ থাকলেও যেন মনে হচ্ছে কিছু কোনো পাখির শব্দ শুনতে পাচ্ছি,
কেউ কিছু ঠোকাঠুকি করছে তার শব্দ শুনতে পাচ্ছি। এখানে এমন একটা সাইলেন্স, এমন একটা নীরবতা যেটা অস্বাভাবিক। এখন প্রশ্ন হতে পারে যে অস্বাভাবিক নীরবতা কেন বজায় ছিল বিড়লা হাউসের চারপাশে? কোশ্চেনে লেখাবো। মানে বোঝা যাচ্ছে আনন্যাচারাল, অস্বাভাবিক, সাইলেন্স, নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল এমনই যেন মনে হচ্ছিল, অ্যাজ ইফ মানে মনে হওয়া, তেমনি টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছে সময়টা থমকে গেছে। না ঘড়ি নাড়াচাড়া করছে, না মানুষ নাড়াচাড়া করছে, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সময়টা থমকে গেছে। ওই স্টুড স্টিল, সময় চলছে না, থমকে গেছে। হবেই, যখন কোন নিকটাত্মীয় মারা যায় না তখন এরকম হয়। জানি না কার কোন এরকম ফিলিং হয়েছে কিনা, হয়েছে কারো? মানুষ জন্মেছি, মরতে একদিন হবে, ঠিক না? যার জন্ম আছে তার মৃত্যু আছে। The people were to stand to speak in the beginning, লোকেরা শুরুর দিকে কথা বলতে সক্ষম ছিল না। স্ট্যান্ড মানে একদম চুপচাপ, তো শুরুর দিকে কেউ কোনো কথা বলেনি। লেটার দে ক্লামার্ড, লেটার মানে কি একটু পরেই বা পরে, দে ক্লামার্ড তারা ফেটে পড়লো, ক্লামার্ড। ওয়াইল্ডলি মানে হন্যভাবে, শাউটিং এবং চিৎকার করতে শুরু করলো, এন্ড ক্রাইং কাঁদতে শুরু করলো। এতক্ষণ ওই ঝড় আসার আগে যে একটা শান্ত ভাব থাকে, এতক্ষণ শান্ত ভাব ছিল, লোকেরা শকিং হয়ে কোনো কিছু কথাই বলছিল না। আর কিছুক্ষণ পরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্না করছে তো করছেই, ক্লামার্ড ওয়াইল্ডলি হন্যভাবে ছুটে বেড়াচ্ছে, শাউটিং চিৎকার করছে। শাউট চিৎকার করা, ক্রাইং কান্না করা, ক্লামার্ড ফেটে পড়া। ওকে, হন্যতন্য হয়ে ছুটে বেড়ানো, ক্লামার্ড। দে জসেলড, জসেল মানে ধাক্কা ধাক্কি করা, মানেগুলো মনে রেখে দেওয়া, লিখে রেখে দেওয়া, তোমাদের এটা কর্তব্য। তখন মানে মনে থাকবে না, তখন তো তোমাদের আবার ইয়ে পড়তেই হবে, কিছু করার নেই। জসেল মানে ধাক্কা ধাক্কি করা, শাউটিং মানে চিৎকার করা, ক্রাইং মানে কান্না করা। তাহলে দে জসেলড ওয়ান অ্যানাদার, তারা ধাক্কা ধাক্কি করছিল একে অপরকে। কেন বলতে পারো একে অপরকে ধাক্কা ধাক্কি করবে? একটা মানুষ মারা গেছে, ও কান্দে যে পা নিয়ে কে পালাবে, কান্দে চোখ নিয়ে কে পালাবে, তার জন্য ধাক্কা ধাক্কি করছে নাকি? হ্যাঁ, এই গান্ধীজি মারা গেছে, আমি নখ নিয়ে পালাবো, দাঁত নিয়ে পালাবো, গান্ধীজি 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 করে বেড়াচ্ছে নাকি? কেন জসেল ধাক্কা দিচ্ছে কেন? আবার এখানে বলছে দেখো ওয়ান অ্যানাদার, একে অপরকে, একে অপরকে আরেকটা ইংরেজি হয় ইচ আদার, দুটোই প্রোনাউন, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। ওখানে লোক কি দুটো ছিল না দুইয়ের বেশি ছিল? দুই তো দূরের কথা, তিন তো দূরের কথা, 200 দূরের কথা, মানুষ লাখে লাখে শয়ে শয়ে এসেছিল, হাজার হাজার এসেছিল। ওয়ান অ্যানাদার যখন গ্রেটার দ্যান 2 লোক থাকে, দুইয়ের বেশি লোক থাকলে আমরা বলি ওয়ান অ্যানাদার, আর যখন মাত্র দুইজন থাকে তখন আমরা বলি ইচ আদার। বলছি এই ছেলেটি এই ছেলেটিকে পছন্দ করে, হি কি বলবো, লাইক মানে দে লাইক ইচ আদার। যখনই কোথাও শব্দ পাবা ইচ আদার, তখন ভাবতে হবে দুজন ছাড়া ওখানে তৃতীয় জন কোনো ব্যক্তি নেই, একে অপরকে পছন্দ করে, একে অপরের সঙ্গে হাত মেলালো ইচ আদার। কিন্তু ওয়ান অ্যানাদার থাকলে সবাই সবার সঙ্গে হাত মেলাবে, মানে দুইয়ের বেশি জন থাকতে হবে। এখানে একে অপরকে ধাক্কা দিতে শুরু করলো। ইন এ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, স্টাম্পেড মানে পদপিষ্ট হয়ে যাওয়া, মাথায় রাখবা, লিখে নিবা, তোমাদের কেউ লিখছো না দেখতে পাচ্ছি। স্টাম্পেড মানে পদপিষ্ট হয়ে যাওয়া, পদদলিত হয়ে যাওয়া। এত ভিড়ের মধ্যে একটা মানুষের উপর চেপে যেতেই পারে, ভিড় না খুব, তাহলে এতটা ভিড়ে একে অপরকে ধাক্কা দিতে লাগলো, এমন ধাক্কা যে মনে হচ্ছিল একে অপরকে পায়ে চেপে দিচ্ছে। টু ব্রেক ইনটু দ্য হাউস, ওই ঘরটাতে ঢোকার জন্য, জোরপূর্বক, ব্রেক ইনটু, দেখো ব্রেক মানে ভাঙা, যখন ইনটু লেগে যাবে তখন এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। এর মানে হচ্ছে জোর করে ঢোকা। চুরি করার সময় কিংবা ডাকাতি করার সময় যখন জোর করে দরজা ভেঙে ঢুকতে হয়, পুস্তক গড়বড়ে দয়া আসলো আর ভেঙে দিল। ব্রেক ইনটু জোর করে ঢোকা। সবাই এক পলক গান্ধীজিকে দেখার জন্য ওই দরজায় জোরপূর্বক ঢুকতে চেয়েছিল, যে আমরা গান্ধীজিকে দেখবো। কেউ কেউ ধরলো গান্ধীর দাঁত নিয়ে বলে যাবো, আর কেউ কেউ ধরলো এমন যে গান্ধীর সে বিখ্যাত ধুতি একটাই জামা পরে, আর কোনো পরে না, বলতে তা হয়নি আসলে। হলো দে কামড আর লিটল, কাম মানে শান্ত হওয়া, আর লিটল মানে অল্প, তার একটু শান্ত হলো। when যখন it was announced, যখন এটা ঘোষণা করা হলো, announced ঘোষণা করা হলো, that they would be allowed, তাদেরকে অনুমতি দেওয়া হবে,
টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার জন্য, বিফোর দ্য ফিনারাল। ফিনারাল মানে কি? শবদেহ, মানে শ্মশানে নিয়ে যাওয়া, এটাকে বলে শেষকৃত্য। তার মানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে যখন বলা হলো গান্ধীজিকে সবাই একবার করে দেখার সুযোগটা পাবে, তখনই লোকেরা একটু শান্ত হলো। পরিষ্কার, কোনো ঝামেলা নাই। প্রথম প্যারাতে পেলাম গান্ধীজি কখন কিভাবে মারা গেল, দ্বিতীয় প্যারাতে পেলাম গান্ধী যখন মারা গেল বিড়লা হাসির চারিদিকে পরিবেশটা কেমন ছিল। আনন্যাচারাল সাইলেন্স ছিল, লোকেরা কথা বলছে না, প্রত্যেকটা জানলার বাইরে একটা ঝাপসা মুখ ভেসে উঠছে। প্রথম দিকে তারা নীরব ছিল, পরে এমন ভাবে ফেটে পড়লো যে একে অপরকে ধাক্কা দিতে শুরু করলো, আর মানে পদপিষ্ট হয়ে যাওয়া অবস্থা। তারপরে একটু শান্ত হলো যখন বলা হলো যে প্রত্যেককে একটি বার সুযোগ দেওয়া হবে শেষকৃত্য হওয়ার আগে। পরিষ্কার, মানে কোনো ঝামেলা নাই, ঝামেলা শুনতে হচ্ছে না পরের দিন। When one is faced with the shock of a loved one's death, when one is faced, যখন কেউ মুখোমুখি হয়, ওয়ান মানে কোনো একজনকে বলছে, আমাদের মধ্যে কোনো একজনকে বলছে, যখন কেউ মুখোমুখি হয়, উইথ দ্য শক মানে চমকে যায়, অফ আ লাভড ওয়ান্স ডেথ কারো প্রিয়জনের মৃত্যুর সময়, কারো প্রিয়জনের মৃত্যুর সময় যখন একজন কোনো শকিং নিউজের সাথে মুখোমুখি হয় হুট করে, তখন কি হয়? ওয়ান হুইম্পার্স, তখন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হুইম্পার্স, হুইম্পার্স মুখ থেকে, গলা থেকে কান্না বেরোচ্ছে না, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে না কান্না না করেও থাকতে পারছে না। বাচ্চারা এরকম হয়, অনেকক্ষণ কাঁদার পর আর কাঁদা শিখতে থাকে না, তখন শ্বাসটা ফুলে ওঠে, এটা হচ্ছে হুইম্পার্স। তখন কেউ কেউ ফুপিয়ে কান্না করে ওঠে, কি বলে তখন? তোমরা নিশ্চয়ই দেখেছো, এরকম অভিজ্ঞতা সবার তো হয়েছে, হয় না? পাশে দাঁড়িয়ে থেকে কোনো একজন হয়তো তার মেয়ে বা ছেলে কেউ মারা গেছে, তার বাবা কিংবা মারা গেছে, আর ফুপিয়ে কাঁদছে আর বলছে, কি বলছে? কি বলছে? যে আমার কি হবে, আমার কি হবে, আমি একা পড়ে গেলাম, বাবা তুমিই ছিলে আমার সব, মা তুমিই ছিলে আমার সব। একজন ফুপিয়ে কান্না করে বলছে, কি বলবে? হোয়াট উইল বিকাম অফ মি, এবার আমার কি হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যখন তিনি আমাদের মানে আমাকে ছেড়ে চলে গেলেন, লেফট মানে ছেড়ে চলে যাওয়া, যখন তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? কোনো একজনের কাছ থেকে যখন কোনো প্রিয়জন চলে যায়, তখন কি একজন ফুপিয়ে কান্না করে যে এবার আমার কি হবে যখন কিনা তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। পরিষ্কার? দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন, নিশ্চিতভাবে এমন একটা প্রশ্ন ছিল, আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, মানে আমরা যারা শোকাহত লোক ছিলাম, মর্নিং মানে হচ্ছে শোকাহত, শোক পালন করা বলা হয় মর্নিং পিপল, আমরা যারা শোকাহত লোক ছিলাম তাদের মনেও বেশিরভাগ লোকের মাথায় একটা প্রশ্নই কিন্তু নিশ্চিতভাবে উঠে আসে, কি প্রশ্ন? যে আমার কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে মনে হয় এমনই যেন তারা হারিয়ে গেছে শিশু, তারা হারিয়ে যাওয়া শিশুর মতো। মানে গান্ধী সবার বাপু, বাপু মানে তো বাবা, গান্ধীজি পুরো দেশের বাপু, তিনি এখন নেই, তার আদর্শ এখন আদর্শগুলো আছে, তিনি এখন নেই, সেজন্য প্রত্যেক অনুগামী বলছে এখন আমার কি হবে, আমার যখন গার্জেনই চলে গেল, সেজন্য তাদেরকে মনে হয়েছিল তারা হারিয়ে যাওয়া কোনো শিশু। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা যারা বসেছিলাম উই স্যাট, তাদের প্রত্যেকেরই মনে এই প্রশ্নটাই গেঁথেছিল, প্রত্যেকের মনে এই প্রশ্নটা উঠেছিল। প্রশ্নটা সেটাই, কি প্রশ্ন? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে। স্টিল শকড, তখন চমকিত অবস্থায় রয়েছি, স্তম্ভিত অবস্থায় রয়েছি, অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাসই করতে পারছিলাম না। বিলিভ মানে বিশ্বাস করা, আনবিলিভিং অবিশ্বাস্য। আমরা যারা বসে আছি তারা তখনও পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না যে গান্ধীজি আর নেই। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা তখন বেতার মাধ্যমে খবর পেলাম। ব্রডকাস্ট, বেতার, রেডিও শুনি না আমরা, রেডিও আগে তো, এখন তো ফোন চলে এসছে, টিভি চলে এসছে, টিভি আস্তে আস্তে চলে যাচ্ছে, সব মোবাইলে কাজ হচ্ছে, তো তখন তো মানুষ রেডিও শুনতো, তো সেই বেতার মাধ্যমে আমরা খবর পেলাম, আমরা শুনলাম, টেলিং বলা হচ্ছে, দ্য পিপল লোকেদেরকে অফ ইন্ডিয়া, ভারতের লোকেদেরকে বলা হচ্ছে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর বেঁচে নেই। বিশ্বাসই করতে পারছিল না, তারপর ঘোষণা করা হলো বেতার মাধ্যমে ভারতের লোককে যে তাদের বাপু আর বেঁচে নেই। গল্পটা আরো দুটো পার্ট আছে, আমরা এখানে ইউনিট 1টা শেষ করব, কিছু প্রশ্ন লিখবো। একদম ধারণা ক্লিয়ার হয়ে গেল? কোনো মানে তো কোনো সমস্যা বলতে পারো?